এই পৃথিবীতে যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করে কিসের? তারা ব্যবসা করে পণ্যের, তারা ব্যবসা করে সেবার। এছাড়া আরেকটা ব্যবসা হয় কনসেপ্ট বা ধারণা। এটা কনসেপ্ট বা ধারণা নিয়েও ব্যবসা হতে পারে। মানে ধারণা সেল করা। মানুষ তার আইডিয়া গুলো সেল করে। অন্যদের কাছে বিক্রি করে দেয়। যে আমার কাছে এই আইডিয়াটা আছে তুমি কিনবা। এটা এটা কিনলে তুমি এই জিনিসগুলো করতে পারবা। যেমন ধরো ফিল্ম যারা প্রোডিউস করে, ফিল্ম যারা ডিরেকশন দেয়, একটা গল্প কিন্তু কেউ না কেউ লিখে ফিল্মের উপর। এই গল্পটা যিনি লিখতেছেন তিনি কিন্তু টাকা পয়সা পাচ্ছেন। গল্পের যে প্রণেতা, স্ক্রিপ্ট রাইটার যিনি, তার মানে সে তার আইডিয়া দ্বারা এই ধারণাটা কন্টেন্টটা তৈরি করতেছে এবং সে সেটা সেল করতেছে। তো আমি যেটা বলতেছিলাম বিজনেস হতে পারে প্রোডাক্টের, বিজনেস হতে পারে সার্ভিসের, বিজনেস হতে পারে ধারণা। এই ধরনের এর বাইরে আর কোনো ব্যবসা নাই এই পৃথিবীতে নাই। এখন আমরা আলোচনা করব যে এই ব্যবসার সাথে এই পৃথিবীর মানুষগুলো কে কিভাবে জড়িত। ব্যবসার সাথে যিনি ব্যবসাটা করতেছেন, পরিচালনা করতেছেন বা ব্যবসার সাথে ব্যবসায় চাকরি করতেছেন, তিনি ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর যারা এই সেবাগুলো পারচেজ করতেছেন মানে ক্রয় করতেছেন বা পণ্য ক্রয় করতেছেন বা ধারণা ক্রয় করতেছেন, ওই ব্যক্তি ব্যবসার সাথে পরোক্ষভাবে জড়িত। আবার একজন ব্যক্তি এমনও হতে পারে তিনি একদিকে যেমন ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, অন্যদিকে তিনি আবার ব্যবসার সাথে পরোক্ষভাবেও জড়িত। লাইক দ্যাট কি, ধরো একজন ব্যক্তি তার একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে। এখন তার যেহেতু সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে এজন্য সে সিমেন্ট এই ব্যবসাটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এর মানে এই না সে সিমেন্ট খায় বাঁচবে, সে সিমেন্ট গায়ে দিবে, হ্যাঁ তার বাসায় সবই সিমেন্ট হবে, ব্যাপার তেমন না। তার কি টেস্ট করতে হয়, এখন তার তো কি নাই গার্মেন্টস ব্যবসা। তার মানে সে আরেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সে পরোক্ষভাবে জড়িত। তার কিন্তু বাজার করতে হয়, হ্যাঁ তারও খাওয়া লাগে, তারও বিভিন্ন আসবাবপত্র লাগে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দরকার হয়, হ্যাঁ তার মানে কি সে সিমেন্ট ব্যবসায়ী, সে ওই ব্যবসাটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলো। অন্যান্য যেসব পণ্যদ্রব্য তার জীবন ধারণের জন্য দরকার হয়, ফ্যামিলি রান করার জন্য দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু সে আবার পরোক্ষভাবে জড়িত। এজন্য বলছি যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যেমন আমরা বিজনেসের সাথে, আমরা যদি বলি প্রোডাক্টের বিজনেস, সেক্ষেত্রে দেখো আমরা যেহেতু এখনো কোনো ইন্ডাস্ট্রি রান করি নাই, হ্যাঁ আমি কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করি না, তাহলে আমরা একটা পরোক্ষভাবে জড়িত। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রির তৈরি প্রোডাক্ট গুলো আমরা পারচেজ করতেছি, ক্রয় করে ভোগ করতেছি বা ক্রয় করে ফ্যামিলির অন্য মেম্বারদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আমরা পরোক্ষভাবে জড়িত। আর যারা এই পণ্যটা উৎপাদনের কাজে নিয়োজিত তারা হচ্ছে এই বিজনেসের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর পৃথিবীতে পণ্য, সেবা এবং ধারণা এর বাইরে আর কোনো ব্যবসা নাই। মানে সব ব্যবসাগুলোকে এই তিন ক্যাটাগরি যে কোনো এক ক্যাটাগরিতে তুমি ফেলতে পারবা, আর কোনো ক্যাটাগরি নাই। তো একটা সময় পণ্যের ব্যবসাটাই ছিল চাঙ্গে, এখন সেবার ব্যবসাটাও চাঙ্গে। মানে সেবার ব্যবসাটাও আর পিছিয়ে নাই, সেবার ব্যবসাটা কেউ মানুষ অনেকটা আধুনিকায়ন করে এটাকেও বিভিন্ন রূপ দেওয়ার ফলে এটা পরিধি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেমন আমরা ক্লাস নিচ্ছি ঝুমে, এই ঝুম কি দিতেছে, ঝুম আমাদেরকে সেবা দিচ্ছে। ঝুমের এটা কিন্তু সেবা বিজনেস, তাদের তারা সেবা সার্ভিস সেল করতেছে। তারপর হচ্ছে যেমন রকমারি.com, হ্যাঁ বিক্রয়.com, এরকম অনেক সেবা, সেলুন, বিউটি পার্লার, ডাক্তারের ডাক্তারি, উকিলের ওকালতি, সেবার অভাব নাই। হ্যাঁ চারদিকে সেবা যেমন আছে, চারদিকে পণ্য তেমন আছে। হ্যাঁ এই যেমন যদি কোচিং, সেবা সার্ভিস রেন্ডারিং অর্গানাইজেশন। আর কোচিং কে বলা হয় নন প্রফিট। কোচিং, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, এগুলো হচ্ছে কি বলা হয় সার্ভিস রেন্ডারিং নন প্রফিটেবল অর্গানাইজেশন, মানে কোনো প্রফিট নাই, প্রফিটের উদ্দেশ্যে পরিচালিত হয় না। এখন আসো, তাহলে আমি জানলাম যে বিজনেসের সাথে মানুষ প্রত্যক্ষভাবে জড়িত, বিজনেসের সাথে মানুষ পরোক্ষভাবে জড়িত, বিজনেস হয় পণ্যের, বিজনেস হয় সেবার, বিজনেস হয় ধারণার, কনসেপ্টের। এখন আসো, বিজনেস করতে গেলে
অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটবেই, মানে অর্থের আদান প্রদান হবে বেসিক্যালি। এখন এই অর্থের আদান প্রদান যদি হয় যে কোনো কারণে, তাহলেই ব্যবসা বলা যাবে না। কারণ অবৈধ কিছু কর্মকাণ্ডের জন্য অর্থ আদান প্রদান হতে পারে। যেমন তোমরা যারা ক্লাস করতেছো তার মধ্যে একজনের একটা বিজনেস আছে যেটা কিনা সিক্রেট। সে কি করে? বাবা সেল করে ধরো। এখন এই যে বাবা সেল করা, এটা তো আইনত বৈধ না, কিন্তু এখানে তো ফিনান্সিয়াল ট্রানজাকশন কিন্তু ঠিকই হচ্ছে। কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেহেতু হচ্ছে, এর মানে এটাকে বিজনেস বলবা? এটা বলতে পারবো না। তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ডটা অবশ্যই বৈধ হতে হবে। তার মানে তোমার ব্যবসাটা বৈধ হলে অর্থনৈতিক কর্মকাণ্ডটাও বৈধ হবে। এরকম ব্যবসা নাকি স্মাগলিং করা ব্যবসা না, চোরাচালানি ব্যবসা না, সিন্ডিকেট করা এগুলো ব্যবসা না। এগুলো আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হয়েছে। তো এইগুলো করার ফলে মানুষ কি হচ্ছে? অর্থ ইনকাম করতেছে, অনেক ধনী হয়ে যাচ্ছে। বাট এটা একটা ইলিগাল প্রসেস, এটা ব্যবসার ডেফিনিশনের মধ্যে পড়ে না। ঠিক আছে? এখন আসো ব্যবসা। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের, সেটা যে ব্যবসায় হোক, এক মালিকানা ব্যবসায়, পার্টনারশিপ, কোম্পানি বিজনেস, রাষ্ট্রীয় ব্যবসায়, একটা আইনগত ভিত্তি থাকে বা একটা আইনগত সত্তা থাকে। যেমন পার্টনারশিপ বিজনেসের আইনগত ভিত্তি হচ্ছে চুক্তি, কোম্পানি বিজনেসের আইনগত সত্তা হচ্ছে 1994 সালের আইন। হ্যাঁ, তারপরে হচ্ছে এছাড়া পার্টনারশিপ বিজনেসের একটা আইন মেইনটেইন করা হয় 1932 সালের আইন। এক মালিকানা ব্যবসায় কোনো আইন নাই। বাট যদি সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসায় তুমি পরিচালনা করো, তাহলে অবশ্যই তোমাকে ট্রেড লাইসেন্স এটা নিতে হবে। তোমার বিজনেসের নামে একটা ট্রেড লাইসেন্স এটা নিতে হবে। তাহলে এখানেও কিছুটা আইনগত বাধ্যবাধকতা আছে। সেকেন্ড কথা হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে যে দুইটা পার্টিস থাকবে, কমপক্ষে দুইটা পক্ষ থাকবে। কারণ হচ্ছে কেউ শুধু উৎপাদন করেই গেল, ক্রেতা নাই, তাহলে ব্যবসা হবে না। আবার মার্কেটে অনেক ক্রেতা আছে কিন্তু কোনো উৎপাদনকারী নাই, তাহলে ব্যবসা হবে না। এই জন্য বলছে ব্যবসায় হতে গেলে দুইটা পক্ষ থাকে, একদল হয় ক্রেতা আর একটা পক্ষ হচ্ছে বিক্রেতা। 3 নাম্বার বৈশিষ্ট্য যদি আমি বলি ব্যবসায়, আমি বলতে পারি যে ব্যবসায় উপযোগ সৃষ্টি করবে। এবং মনে রাখবা ব্যবসায় উপযোগ সৃষ্টি করে, এটা ব্যবসায়ের যত বৈশিষ্ট্যগুলো আছে এটাকে বলা হয় তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য। প্রধান মনে থাকে যেন, আমি লেকচার শিটে কিন্তু ব্র্যাকেটে লিখে দিছি প্রধান বৈশিষ্ট্য। উপযোগ সৃষ্টির পাশে দেখবা লেকচার শিটে লেখা আছে এটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে তোমাকে এটাও জানতে হবে তাহলে উপযোগ সৃষ্টি কি। উপযোগ সৃষ্টি বলতে তুমি কি বুঝো, এটা রিটেনেও আসতে পারে যে উপযোগ সৃষ্টি বলতে কি বুঝায়, এটা রিটেনেও আসতে পারে। উপযোগ সৃষ্টি বলতে বেসিক্যালি বোঝায় প্রকৃতিগত সম্পদ আমরা যেটা পাই, প্রকৃতিগত সেই সম্পদের ফর্ম মানে চেহারা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা। দেখো আমরা সকাল হতে রাত পর্যন্ত যত কিছু ইউজ করি, এর মূল উপাদান কিন্তু প্রকৃতিতেই পাওয়া যাচ্ছে। প্রকৃতি যদি তার এই সম্পত্তি প্রদান করা বন্ধ করে দেয়, তাহলে আমাদের কিন্তু খবর আছে। যেমন আমি যদি বলি তুমি যে গায়ে ড্রেস পরে আছো, বা আমি যে গায়ে ড্রেস পরে আছি, বা আমাদের পৃথিবীতে যারা গায়ে ড্রেস পরে, এই ড্রেস তৈরি করার একদম যদি মূলে চলে যায়, সেটা হচ্ছে তুলা। আর তুলা কৃত্রিম উপায়ে তুমি তৈরি করতে পারো না, তুলা গাছে হয়, তুলার চাষ করতে হয়। তাহলে এই যে তুলাটা, এটা প্রকৃতির না, প্রকৃতির অ্যাসেট, মানে আল্লাহ তাআলা তার প্রকৃতির মাধ্যমে তোমাকে এটা সাপ্লাই দিয়েছে। আচ্ছা, এরপর আসো তুলা থেকে তৈরি করা হয় কি? তুলা থেকে তৈরি করা হয় সুতা। তো তুলা থেকে তৈরি করা হয় সুতা, তাহলে এটা প্রকৃতিতে। এখন আসো তোমার বাসায় যে ফ্যান ঘুরে, বাসায় যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের মধ্যে কি আছে? লোহা আছে, স্টিল আছে, তারপর ফ্যানের সাথে ইলেকট্রিসিটি আছে। এখন এটার যদি মূল উপাদান তুমি জানতে চাও, সেটাও প্রকৃতি আছে, প্রকৃতিতেই পাওয়া। লোহার মূল উপাদান কি? লোহার মূল উপাদান হচ্ছে আকরিক।
যেটা কিনা খনিতে পাওয়া যায়, সেই খনির আকরিকের ফর্ম চেঞ্জ করে, আকরিকের ফর্মটা থেকে চেঞ্জ করে আমরা এক একটা রূপ ধারণ করেছি। যেমন আমরা মোটা, চিকন, ছোট, মাঝারি বিভিন্ন আকারের রড তৈরি করতে পারি আকরিক দিয়ে। এছাড়া এই যে ফ্যান বানানোর জন্য ফ্যানের পাখা তৈরি করতে পারি। একটাকে এক একটা রূপ দেওয়া হয়েছে, আর কিছুই না। এই যে ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি কিভাবে আসে? হ্যাঁ, ইলেকট্রিসিটি যেমন ধরো সমুদ্রে বাঁধ দিয়ে সেটার মাধ্যমে প্রক্রিয়াজাত করে এরকম ইলেকট্রিসিটি করা হয়। মানে প্রত্যেকটা জিনিসই প্রকৃতি থেকে এর মূল পাওয়া যায়, সেটার রূপটা চেঞ্জ করে আমরা ভিন্ন রূপ আকারে, মানুষের ভোগযোগ্য আকারে আমরা এটাকে প্রেজেন্ট করে থাকি। তো এই উপযোগটা কি, তুমি যদি এক লাইনে লিখতে চাও, এই দেখবা তোমার বইয়ের মধ্যে যেখানে জ্ঞানগত এবং অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু কোশ্চেন দেয়া এবং অ্যান্সার দেয়া আছে। মোস্ট প্রবাবলি তোমরা এই যে খালিকুজ্জামান এই রাইটারের বইটা তোমরা পড়েছো, ওখানে তুমি পাবা উপযোগ বলতে কি বোঝায়। তো আমি উপযোগের অ্যাকচুয়াল কনসেপ্টটা ধরে দিলাম, যে ফর্মটাকে চেঞ্জ করা, হ্যাঁ, ইউটিলিটি ক্রিয়েশন করা। আচ্ছা, গেল এটা উপযোগ সৃষ্টি। এরপর হচ্ছে কি ব্যবসায় বৈশিষ্ট্যের মধ্যে যে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা বলতে যেটা বোঝায় যে বিজনেসটা হবে এরকম যে আমি বারবার পণ্য ক্রয় করব, সেল করব, বা সেবা আমি সেল করব, আবার সেবা কোথাও থেকে আমি ক্রয় করব, মানে ক্রয় বিক্রয় বারবার সংগঠিত হবে, পৌনঃপুনিকতা। দেন আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে চলমান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে, মানে বিজনেসটা স্টার্ট হবে এই শর্তে বা এই মনোভাবটা নিয়ে বিজনেস তুমি স্টার্ট করবা যে এটাকে বন্ধ করবা না, রানিং থাকবে, চলমান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গিতে তুমি বিজনেসটা স্টার্ট করবা, যেটা চলতে থাকবে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, তুমি যদি এই দৃষ্টিভঙ্গিতে বিজনেসটা স্টার্ট করো যে বিজনেস স্টার্ট করলাম 2 দিন পরে বন্ধ করে দেব, এটা আসলে ব্যবসা না, বিজনেসের ডেফিনিশনের মধ্যে এটা পড়ে না। তারপর আমি বলতে পারি ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে যে ঝুঁকি থাকবে, আর্থিক লেনদেন থাকবে, অনিশ্চয়তা থাকবে, বিজনেস করতে গেলে এগুলো থাকবেই। তাহলে ওভারঅল দেখা গেল যে বিজনেস করতে গেলে আমাদের বিজনেসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আইডিয়া নিতে হয়। সেই আইডিয়া গুলোর অনেক আইডিয়া আছে, তার মধ্যে যে মূল যে সব আইডিয়া গুলো জানা দরকার সেগুলো আমরা জেনে ফেললাম। এগুলোকে বলা হয় ব্যবসার বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের মধ্যে কিছুকে ব্যবসার উপাদানও বলে, যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। যেমন ঝুঁকি বৈশিষ্ট্য, আবার ঝুঁকি উপাদান। এখন আসো আমরা বিজনেস নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু বিজনেসের মূল উদ্দেশ্য কি, কেন আমরা বিজনেস করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি প্রফিট মেকিং। বিজনেসের মূল উদ্দেশ্যটা কি প্রফিট মেকিং। তো যেটা বলতেছিলাম, বিজনেসের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট মেকিং করা বা মুনাফা অর্জন করা। এবং মুনাফাটা হচ্ছে তুমি যে রিস্ক নিছো, বিজনেস করতে গেলে তো রিস্ক নিতেই হয়, সেই ঝুঁকি গ্রহণের একটা পুরস্কার। রিস্কটা হচ্ছে কি, রিস্কের বিনিময়ে তুমি প্রফিট যেটা পাচ্ছ, এটাকে আমরা ব্যবসার ভাষায় বলি যে একজন উদ্যোক্তা যে ঝুঁকি নিল তার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন প্রফিট। এখন এই প্রফিট, এই বিজনেসের যে মুনাফাটাকে আমরা কিভাবে বের করি প্রফিট, তোমরা আয় বিবরণী করেছো, আয় বিবরণীতে মুনাফা কিভাবে বের করছো এরকম যে ব্যবসায় যে আয় আছে, আয় থেকে তুমি মাইনাস করে দিছো ব্যবসায়ের খরচ, ব্যবসায়ের আয় থেকে মাইনাস করে দিছো ব্যবসায়ের খরচ। তো ব্যবসায়ের আয় থেকে ব্যবসায়ের খরচ মাইনাস করলে তুমি যে অংশটা পেয়েছো সেটাকে বলছো প্রফিট। এটা হচ্ছে প্রফিটের ডেফিনিশন ব্যবসায়ের ভাষায়। এখন অর্থনীতিবিদ যারা আছে, যারা অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করে, গবেষণা করে, তাদের ভাষায় প্রফিট মানে হচ্ছে বিজনেস প্রফিট না, তাদের ভাষায় প্রফিট বলতে তারা বোঝায় অর্থনৈতিক প্রফিট। এখন ব্যবসায়িক প্রফিট এবং অর্থনৈতিক প্রফিটের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, একটু শুধু বেসিক ডিফারেন্স। যেমন ব্যবসায়িক প্রফিট হচ্ছে আয় থেকে ব্যয় মাইনাস করা, আর
ইকোনমিক প্রফিট হচ্ছে আয় থেকে ব্যয় মাইনাস করার পরও আরেকটা জিনিস মাইনাস করতে হয়, সেটার নাম হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এখন এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে সুযোগ ব্যয় বলতে তুমি কি বুঝো, অপরচুনিটি কস্ট বলতে তুমি কি বুঝো? অ্যাকচুয়ালি অপরচুনিটি কস্ট যেমন অর্থনীতির সাথে জড়িত, এই অপরচুনিটি কস্টটা আমাদের ফিনান্স এন্ড টার্মের সাথেও জড়িত। আচ্ছা, কিভাবে জড়িত আমরা এটা আলাপ করি। যেমন তোমার কাছে 10টা টাকা আছে, এর বেশি তোমার কাছে টাকা নাই। এখন এই 10 টাকা তুমি ব্যাংকে রেখে সুদ পেতে পারো, অথবা এই 10 টাকা তুমি কি করতে পারো, এই 10 টাকা ব্যাংকে রেখে সুদ পাওয়ার পরিবর্তে 10 টাকা দিয়ে তুমি একটা বিজনেস স্টার্ট করতে পারো। তুমি যদি ব্যাংকে রাখো তাহলে বিজনেস করতে পারবে না, আর বিজনেস করলে ব্যাংকে রাখতে পারবে না। তাহলে একটা করতে গেলে আরেকটা ছাড় দিতে হচ্ছে, ওই যে ছাড় দেওয়ার ফলে তোমার যে লসটা হচ্ছে ওইটার নাম হচ্ছে অপরচুনিটি কস্ট। তো অর্থনীতিবিদরা প্রফিটটাকে এভাবে ক্যালকুলেট করে। এখন যদি পরীক্ষায় আসে অর্থনৈতিক মুনাফা বলতে নিচের কোনটিকে বোঝায়, তখন দেখবা কোথায় লেখা আছে আয় মাইনাস ব্যয় মাইনাস সুযোগ ব্যয়, অথবা এটা লেখা থাকলেও হবে আয় মাইনাস ব্যয় মানে তো মুনাফা, ঠিক না? তো এইরকমও যদি লেখা থাকে যে মুনাফা মাইনাস সুযোগ ব্যয়, তাও হবে। কোন মুনাফা? ব্যবসায়িক মুনাফা। আমরা যদি বলি আয় বিয়োগ ব্যয়, তাহলে কি হয়? ব্যবসায় মুনাফা, ব্যবসায় মুনাফা। এখন যদি কোন অপশনে লেখা থাকে যে ব্যবসায় মুনাফা, ব্যবসায় মুনাফা মাইনাস সুযোগ ব্যয়, এই ব্যবসায় মুনাফা থেকে সুযোগ ব্যয় যদি মাইনাস করো তাহলে যে প্রফিটটা হয় সেটাও হচ্ছে অর্থনৈতিক মুনাফা, অর্থনৈতিক মুনাফা। তাহলে আমরা কি পেলাম যে অর্থনৈতিক মুনাফা দুই ভাবে বের করা যায়, কি আয় মাইনাস ব্যয় মাইনাস সুযোগ ব্যয়, এভাবেও হয় আয় মাইনাস ব্যয় মাইনাস সুযোগ ব্যয়, অথবা তুমি বলতে পারো যে আয় মাইনাস ব্যয় মানে তো হচ্ছে ব্যবসায় মুনাফা, এটা থেকে মাইনাস সুযোগ ব্যয়, এভাবেও তুমি বের করতে পারো। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ব্যবসায়িক মুনাফা এবং অর্থনৈতিক মুনাফার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। বেসিক ডিফারেন্সটা হচ্ছে অপরচুনিটি কস্টে, সুযোগ ব্যয়। আচ্ছা।